তখন রাত 11টা পেরিয়েছে। কর্মব্যস্ত হাসপাতালেও তখন সুনসান। আইসিইউ করিডোরও নিস্তব্ধ। লিফটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যেতেই মানুষের আনাগোনা। আগত মানুষদের কেউ এদিক ওদিক ছুটোছুটি করছেন। আছে টেলিভিশনের ক্যামেরা। লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুসংবাদ শুনে ছুটে এসেছেন সাংবাদিকেরাও। আছেন শিল্পীর পরিবার, স্বজনেরাও। ততক্ষণে সবাই জেনে গেছেন, গতকাল শনিবার রাত 10টা 15 চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ফরিদা পারভীন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালের বিছানায় প্রাণহীন ফরিদা পারভীনের নিথর দেহ। নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরে তখন পরিবারের সদস্যরা। এক পাশে চেয়ারে বসে কাঁদছিলেন স্বামী বংশীবাদক গাজী আব্দুল হাকিম, অন্য পাশে ফরিদা পারভীনের 2 সন্তান এম.আই নাহিল ও জিহান ফারিয়া। স্বামীর চাওয়া, ফরিদা পারভীনকে রাষ্ট্রীয় মর্যাদা ও শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা। কিন্তু ছেলে মেয়ের চাওয়া মাকে নিয়ে যাবেন কুষ্টিয়ার পৌর শহরে, সেখানে বাবা মায়ের কবরে সমাহিত করা হবে। স্বামী সন্তানেরা আলাদা করে এ নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতিও দেন। 71 বছর বয়সী শিল্পী ফরিদা পারভীন জীবনের শেষ কয়েক বছর কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন। ডায়ালাইসিসের পরও তাঁর শিল্পীসত্তা কখনো ক্লান্ত হয়নি। হাসপাতালের বিছানায় থেকেও তাঁর মনে ছিল গান। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশেই চলে গেলেন। সেই সঙ্গে বাংলার সঙ্গীতের আকাশের উজ্জ্বল এক নক্ষত্র অস্ত গেল বাংলাদেশে। নিভে গেল এক কণ্ঠস্বর, যে কণ্ঠ শুনে প্রজন্মের পর প্রজন্ম লালনকে নতুনভাবে চিনেছে। চিকিৎসকেরা চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত ডায়ালাইসিস, ভেন্টিলেশনে ফেরানো যায় কিনা ফরিদা পারভীনকে। কিন্তু আর ফেরানো যায়নি। এর মধ্য দিয়ে 14 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ফরিদা পারভীনের জীবনাপসন হয়। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পরপরই আলোচনায় আসে, কোথায় সমাহিত করা হবে বরেণ্য এই শিল্পীকে। ঢাকায় দাফন হলে শিল্পীজীবনের সহকর্মী, তার অসংখ্য ভক্ত অনুরাগী সহজে শ্রদ্ধা জানাতে পারবেন, এমনটাই মত দিয়েছেন গাজী আব্দুল হাকিম। আবার কুষ্টিয়া তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতিভরা জায়গা, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন মা এবং বাবা। শিল্পীরও চাওয়া তাকে যেন মা বাবার কবরে সমাহিত করা হয়, এমনটাই মত দিয়েছেন নাহিল ও জিহান। হাসপাতালে এ নিয়ে ঘণ্টাখানেক ধরে চলে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়, ফরিদা পারভীনের শেষ ঠিকানা হবে কুষ্টিয়া। ফরিদা পারভীনের ছেলে এম.আই নাহিল গতকাল রাতে প্রথম আলোকে জানিয়েছিলেন, তারা আজ রোববার সকাল সকাল মাকে কুষ্টিয়ায় নিয়ে যেতে চান। ঢাকায় কোনো ধরনের আনুষ্ঠানিকতা করতে চান না। যত দ্রুত মাকে দাফন করা হবে, ততই মঙ্গল হবে। তবে গাজী আব্দুল হাকিমের বক্তব্য ছিল এরকম যে, শিল্পী ফরিদা পারভীন রাষ্ট্রের সম্পদ। তাই আমার চাওয়া, তাকে যেন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। ফরিদা পারভীনের হাতে গড়া গানের স্কুল, যার নাম হল অচিন পাখি, সেখানেও শেষবারের মতো ঘুরিয়ে নেওয়া হয়। গাজী আব্দুল হাকিম ও ফরিদা পারভীনের আগের সংসারের সন্তানদের চাওয়া যখন বিপরীতমুখী, তখন এ নিয়ে অভিভাবক পর্যায়ের কয়েকজন হাসপাতালের ভেতরই আলোচনায় বসেন। এক পর্যায়ে সিদ্ধান্ত হয়, ঢাকায় যাবতীয় আনুষ্ঠানিকতা হবে, কিন্তু চিরনিদ্রায় শায়িত হবে কুষ্টিয়ার পৌর কবরস্থানে, যেখানে শিল্পীর বাবা দেলোয়ার হোসাইন ও মা রোফা বেগমকে সমাহিত করা হয়েছে। ছেলে নাহিল বললেন, আমার মায়ের ওসিয়ত ছিল, তাকে যেন তার বাবা মায়ের কবরে দাফন করা হয়। এটা তিনি লিখেও দিয়ে গেছেন। ছেলের কথা শুনে এক পর্যায়ে মেনে নেন গাজী আব্দুল হাকিমও। সন্তানদের চোখে তখন জল, মুখে এক ধরনের শান্তি, মায়ের শেষ ইচ্ছা পূরণের তৃপ্তি। আব্দুল হাকিমও যেন সন্তানদের চাওয়া পূরণ করতে পেরে স্বস্তি পেলেন। ব্যক্তিজীবনে তিনি একসময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার আবু জাফরের স্ত্রী ছিলেন। তাঁদের সংসারে 1 মেয়ে ও 3 ছেলে। আবু জাফরের লেখা সুর করা অনেক গানই তাঁর কণ্ঠে অমর হয়ে আছে, যেমন এই পদ্মা, এই মেঘনা,
তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম, নিন্দার কাঁট ইত্যাদি। তবে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটলেও গানই ছিল তাঁর চিরসঙ্গী। 2005 সালের 17 জানুয়ারি তিনি বংশীবাদক গাজী আব্দুল হাকিমের সঙ্গে বিবাহ বন্ধনে জড়ান। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ফরিদা পারভিনের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর তেজকুনিপাড়ার বাসায়। সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় মরদেহ, যাতে সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বেলা 1টায় ফরিদা পারভিনের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা রওনা হয়েছেন কুষ্টিয়ায়। বাদ মাগরিব তাঁকে সেখানে সমাহিত করা হবে। আমাদের একটু ফরিদা পারভিনের জীবনের উপরে উঠার দিনগুলোকে একটু ফিরে দেখা উচিত, যে একটি গান যেভাবে বদলে দিয়েছিল ফরিদা পারভিনের জীবন। লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন আর নেই। বাংলাদেশের লালন সঙ্গীতের সঙ্গে তাঁর নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকবে। 1971 সালের স্বাধীনতার পর কুষ্টিয়ার দোল পূর্ণিমার মহাসমাবেশে প্রথমবারের মতো লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভিন। সেই গান ছিল সত্য বল সুপথে চল। শ্রোতার আবেগ, উচ্ছ্বাস আর প্রশংসা তাঁকে বুঝিয়ে দিয়েছিল এই পথেই তাঁর যাত্রা। শুরুতে অনীহা থাকলেও বাবার উৎসাহে মোকছেদ আলী সাঁইয়ের কাছে লালনের গান শেখা শুরু করেন। এরপর খোদা বক্স সাঁই, করিম সাঁই, ব্রজেন দাস সহ গুরুপরম্পরার সাধকদের কাছে তালিম নিয়ে লালনের গানকে তিনি কণ্ঠে ধারণ করেন। তাঁর কণ্ঠে লালনের গান হয়ে ওঠে শুধু সঙ্গীত নয়, এক অনন্য জীবন দর্শন। জীবনকালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এটা ঘটে। কুষ্টিয়ায় স্থানীয় এক হোমিও চিকিৎসক আমার গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন। কিন্তু কেন জানি তিনি আমার কণ্ঠে লালনগীতি শুনতে চাইতেন। তার মনে হতো লালনের গান আমার কণ্ঠে বেশি ভালো লাগবে। তাই হঠাৎ করেই আমাকে একদিন লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন। কিন্তু শুরুতে লালনের গান গাইতে চাইনি। আমার এই অনীহা দেখে বাবা আমাকে অনেক বুঝিয়ে গান শেখার জন্য রাজি করান। বলেন, ভালো না লাগলে গাইবি না। এই শর্তে রাজি হই এবং লালন সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব মোকছেদ আলী সাঁইয়ের কাছে তালিম নেওয়া শুরু করি। সতত্ব বল সুপথে চল ওরে আমার মন, লালনের বিখ্যাত গানটি শিখি। একই বছর দোল পূর্ণিমা উৎসবে গানটি গাইলে শ্রোতারা আমাকে লালনের আরও একটি গান গাইতে অনুরোধ করেন। তখন আমি গান গাইতে অসম্মতি জানাই। শ্রোতাদের বলি, আমি একটি গান গাইতে শিখেছি, এটাই ভালোভাবে গাইতে চাই। এ গানই আমার নতুন পথের দিশা হয়েছিল। এরপর ধীরে ধীরে বুঝতে শিখি কি আছে লালনের গানে। তাঁর গানে মিশে থাকা আধ্যাত্মিক কথা ও দর্শন আমাকে ভাবিয়ে তোলে। এ পর্যায়ে অনুভব করি লালন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে অনবদ্য এক স্রষ্টা হয়ে উঠেছেন। এটা বোঝার পর লালনের গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। শুধু বাংলাদেশ নয়, লালনের গান ফরিদা পারভিন ছড়িয়ে দিয়েছেন বিশ্বমঞ্চেও। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সবখানেই তাঁর কণ্ঠে বেজেছে লালনের দর্শন। সুইডেন সফরের সেই ঘটনা আজও কিংবদন্তি, যেখানে রানী তাঁর গান শুনে অশ্রুসিক্ত হয়েছিলেন। বলেছিলেন, আমি কথাগুলো বুঝি না, কিন্তু তাঁর কণ্ঠে যে বেদনা আছে তা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। 55 বছরের সঙ্গীত জীবনে ফরিদা পারভিনের অনেক স্মরণীয় স্মৃতি আছে। সে রকম একটি ঘটনার কথা এভাবেই বলেছিলেন। 1973 সাল। বিভিন্ন আখড়া থেকে বাউল শিল্পীদের ঢাকায় এনে লালনের গান রেকর্ডের পরিকল্পনা করেন ওস্তাদ মোকছেদ আলী সাঁই। তিনি তৎকালীন রেডিও ট্রান্সক্রিপশনে কর্মরত ছিলেন। তার আমন্ত্রণে ঢাকায় রেডিওতে আসি। এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ চৌধুরী, কোমল দাশগুপ্ত, সমর দাস, কাদের জমিলির মতো বিশিষ্ট সঙ্গীতজ্ঞরা। খুব ভয় হয়েছিল। তাদের সামনে আমাকে গাইতে হল। 15 মিনিটের একক সঙ্গীতানুষ্ঠান করে তাদের প্রশংসা পেয়েছিলাম। এটিই আমার অন্যতম স্মরণীয় স্মৃতি। 2001 সালে ফরিদা পারভিন প্রজেক্ট কমিটির উদ্যোগে তিনি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লালনের গান পরিচয় করিয়ে দেন। পরে গড়ে তোলেন ফরিদা পারভিন ট্রাস্ট,
যার লক্ষ্য ছিল লালনের গান সংরক্ষণ, স্বরলিপি তৈরি এবং বাদ্যযন্ত্রের আর্কাইভ তৈরি করা। ফরিদা পারভীন রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, সপ্তাহে 2 দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হতো। এর আগেও সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল ফরিদাকে। কিন্তু পরিবারের সদস্য অনুরাগীদের আশ্বস্ত করে প্রতিবারই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দুপুরে প্রথম আলোকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী বলেছিলেন, ফরিদা পারভীনের কিডনি, ব্রেন কাজ করছে না। ফুসফুসের সমস্যা আছে। হার্টে অনিয়মিত হৃদস্পন্দন আছে। রক্তের সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে গেছে। রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না। আশিস কুমার চক্রবর্তী শনিবার রাতে মন খারাপ করা খবরটি জানিয়ে বলেন, আমরা আর পারলাম না আপাকে ফেরাতে। ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি। মৃত্যুকালে ফরিদা পারভীনের বয়স হয়েছিল 71 বছর। ভিডিওটি আপনাদের মনের কোণায় যদি ঢুকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো ও সুস্থ থাকুন। ফরিদা আপার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।